রয়্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। দেখো, আমরা আবার চলে এসেছি তোমাদের আরেকটা বাংলার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করতে। ক্লাস 12 এ যারা পড়ছো, যারা এবার থার্ড সামেটিভ দেবে, তাদের জন্য এই ভিডিওটি। দেখো, এখানে আমরা ইতিমধ্যে তোমাদের যে রায়মার্টিন যে প্রশ্নবিচিত্রা, সেই প্রশ্নবিচিত্রার 4টি মডেল আমরা করে ফেলেছি আলোচনা। মডেল কোশ্চেন পেপার আজ 5 আমরা আলোচনা করব। 4টি মডেল কোশ্চেন পেপার আমরা আলোচনা করে ফেলেছি, আজকে 5 নম্বরটা আমরা আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে দেখো আলোচনা শুরু করছি, তোমরা সঙ্গে থাকো। দেখো, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদি বাস কোথায় ছিল, তাই তো? আদি বাস অর্থাৎ সে আগে কোথায় বসবাস করত। এই জয়রাম মুখোপাধ্যায় কলকাতায় আসার আগে কোথায় বসবাস করত? কোথায় বসবাস করত? তোমরা সবাই জানো, এটা যশোহর, যশোহর বা যশোর নামে স্থানে, অর্থাৎ যেটা এখন বাংলাদেশে অবস্থিত সেই স্থানে। আজ আবার আদরিণী মেলায় যাইবে। আদরিণী কোন মেলায় যাবে? দেখো, আজ আবার, আবার বলা আছে, এটা থেকে তোমরা বুঝতে পারছো, তোমরা জানো যে দুটো মেলা, একটা বামুনহাট এবং একটা রসুলগঞ্জ। তাহলে আবার বলছে মানে এর আগে নিশ্চয়ই একবার গিয়েছিল। সেটা কোথায় গিয়েছিল? বামুনহাটে। দ্বিতীয়বারটা কোথায় যাবে? রসুলগঞ্জে যাবে। তাহলে এই আবার শব্দটি খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে যে এটা দ্বিতীয়বারের কথা বলা হচ্ছে। 3 নম্বর প্রশ্ন কি আছে? আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। এটা কাকে বলা হয়েছে? এটা জয়রাম মুখোপাধ্যায়কে উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে। কিসের মায়া পরিত্যাগ করতে বলা হয়েছে? কিসের মায়া? সংসারের মায়া, আদরিনীর মায়া, নাতনির কল্যাণীর, নাকি 2.5 লক্ষ টাকার? অবশ্যই উত্তর কি হয়ে যাবে? আদরিনীর মায়া পরিত্যাগ করতে বলা হয়েছে। তাকে তো সংসার ছেড়ে চলে যেতে বলা হয়নি, বা নাতনিকেও মায়া পরিত্যাগ করতে নাতনিরও বলা হয়নি। আর টাকার প্রতি তো তার সেরকম কোনো লোভ ছিল না। যাই হোক, আদরিনীর মায়া পরিত্যাগ করতে তাকে বলা হয়েছে। উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। কার কাছে ছলনা করলেন? কার কাছে ছলনা করলেন? স্ত্রীর কাছে, আদরিনীর কাছে, হাকিমের কাছে, নাকি অকর্মণ্য পুত্রদের কাছে? উত্তর কি হয়ে যাবে? আদরিনীর কাছে। আদরিনীর কাছে তিনি একটি ছলনার আশ্রয় নিয়েছিলেন। কে নিয়েছিলেন? জয়রাম মুক্তারি নিয়েছিলেন। পরের প্রশ্ন দেখো, দিগন্ত পেরোনো কার ধর্ম ছিল? কার ধর্ম দিগন্ত পেরোনো? আমরা ধর্ম কবিতাতে দেখো, এখানের মধ্যে একটাই শব্দ পাই, আইনস্টাইন, তাই তো? আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। তোমাদের খুব সহজ, এটা জগদীশ চন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ সাহা কেউই ছিলেন না সেখানে, কারো নাম সেই কবিতায় উল্লেখ নেই। তাহলে তোমরা অতি সহজেই এটা করতে পারবে, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। শ্রীজাতর লেখা ধর্ম কবিতাটি কি জাতীয় কবিতা? কি ধরনের কবিতা? গদ্যধর্মী, গদ্য কবিতা, সনেট, নাকি ত্রিপদী রীতির? দেখো, আমরা সনেট বা চতুর্দশপদী কবিতা কাকে বলে থাকি? যেখানে 8+6 মোট 14 লাইনের একটি কবিতা হবে, আম, সেই কবিতাকে আমরা সনেট ধর্মী বলে থাকি। তো তোমরা যদি গুণে নাও, দেখবে ধর্ম কবিতাটি মোট 14টি লাইন রয়েছে। এখানে 8+6 মোট 14টি লাইন রয়েছে। তো সেই রীতিতে রচিত বলে একে আমরা কি বলতে পারি? সনেট বলতে পারি। নিশ্চিত পৌঁছুব সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। এখানে তৃষ্ণাহর শব্দের অর্থ হলো, তৃষ্ণাহর মানে কি? তৃষ্ণা যে হরণ করে নেয়, অর্থাৎ তৃষ্ণা আহ নিবারণ করে, তাই তো? তাহলে তৃষ্ণার্ত, তৃষ্ণা নিবারণকারী, তৃষ্ণায় হারিয়ে যাওয়া, নাকি সবকটি? তৃষ্ণার্ত, তৃষ্ণা হর বলেছে, সেখানে তো তৃষ্ণার্ত নয়, তৃষ্ণা হর মানে তৃষ্ণা যে হরণ করে, অর্থাৎ তৃষ্ণা নিবারণকারী, তৃষ্ণাকে যে হরণ করে নেয়, দূর করে দেয়, তার কথা বলেছে, তৃষ্ণা নিবারণকারী। 8 নম্বর কি রয়েছে? রাজপুত্রের আশীর্বাদী দুটি সরঞ্জাম। সরঞ্জাম দুটি কি? রাজপুত্রের যে আশীর্বাদী দুটি সরঞ্জাম, সেটা হচ্ছে 1 বিশ্বাস আর 2 ভালোবাসা। তাহলে অপশন বিশ্বাস ও ভালোবাসা, অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। পরেরটা দেখো, 9 নম্বর প্রশ্ন। প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে, সেইটি নিতে হবে, সেটি কোন ভাষা? বাংলা ভাষা প্রবন্ধ থেকে নেওয়া এই উদ্ধৃতাংশটিতে বলা হয়েছে, প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে সেটি গ্রহণ করতে হবে। মানে কি বলতো? যে ভাষাটা, আমাদের তো বাংলা ভাষায় 5টি উপভাষা রয়েছে, 5টি উপভাষার মধ্যে আমরা কোনটাকে মান্য চলিতে ব্যবহার করি? রাঢ়ী উপভাষাকে। ঝাড়খণ্ডী, কামরূপী, বঙ্গালী, বরেন্দ্রী, সেই 4টাকে কেন ব্যবহার করলাম না? কারণ আমাদের যতগুলো ভাষা রয়েছে তার মধ্যে সব থেকে স্ট্যান্ডার্ড উপভাষা হচ্ছে, যতগুলো উপভাষা তার মধ্যে স্ট্যান্ডার্ড উপভাষা হচ্ছে রাঢ়ী। তাই আমরা ধরে নাও, তোমাদের ক্লাসে কোনো একটা, তোমাদের ক্লাসে যতজন তোমরা পড়ো তার মধ্যে কাউকে একজনকে কম্পিটিশনে পাঠাতে হবে। আমরা কি ক্লাসের মধ্যে তোমরা যে সব থেকে ভালো পারো তাকে পাঠাবো, নাকি যে সব থেকে কম পারো, যে সব থেকে দুর্বল তাকে পাঠাবো? নিশ্চয়ই যে সব থেকে বেশি ভালো পারো তাকেই পাঠানো হবে। তো ঠিক তেমনি ভাবে আমাদের বাংলায় যে 5টি উপভাষা রয়েছে, 5টি উপভাষার মধ্যে যে উপভাষাটা সব থেকে মনে করা হয় যে এটি সব থেকে ভালো, সব থেকে মার্জিত, সৃষ্ট এবং
যেটা সব জায়গায় লড়াই করতে পারবে অন্য ভাষার সঙ্গে, সেই ভাষাটাকে আমরা কি করেছি, গ্রহণ করেছি। সেটা হচ্ছে কলকাতার ভাষা, তাই তো? সেটা রাঢ়ী ভাষা। তাহলে কোনটি, কোন ভাষাটা প্রাকৃতিক নিয়মে বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে? উত্তর হয়ে যাবে কলকাতার ভাষা। সাধু ভাষা নয়, বাংলা ভাষা নয়, চলিত ভাষা নয়, কি হবে? কলকাতার ভাষা। পরের প্রশ্ন, মহাভাষ্য কার লেখা? এটা তোমরা বহুবার পেয়েছো। এর আগে যে 4টা মডেল করেছি আমরা, সেখানে অনেকবার পেয়েছো। মহাভাষ্যকার পতঞ্জলির মহাভাষ্য। হীরেমতি সাজ পরানো ঘোড়ার উপর কি বসালে ভালো দেখায় না? হীরেমতি দিয়ে ঘোড়াটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, সেখানে কে বসবে? কোনো রাজপুত্র বসবে, তাহলেই তো তাকে ভালো লাগবে। বা কোনো রাজকন্যাকেও যদি বসানো হয় সেটা ভালো লাগবে। কিন্তু সেখানে যদি বাঁদর বসিয়ে দেওয়া হয় তাহলে কি ভালো লাগবে? ভালো দেখায় না। কি বসালে? বাঁদর বসালে ভালো দেখায় না। মুকুট, বিড়াল, হনুমান এই শব্দগুলো আমাদের বাংলা ভাষা প্রবন্ধে নেই। তাহলে তোমাদের যদি এই রকম অপশন থাকে তাহলে কিন্তু কত সুবিধে। কিন্তু যদি প্রায় কাছাকাছি একই রকম অপশন থাকে, ওই প্রবন্ধ থেকে নেওয়া থাকে বা ওই টপিক থেকে নেওয়া থাকে, তখন কিন্তু তোমাদের একটু অসুবিধা হয়। কিন্তু এখানে তো কোনো সমস্যাই নেই বাঁদর বসালে। সে ভাষা শিল্প, সে ভাষা সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়। সেটা কি? সেটা হচ্ছে ভাবহীন আর প্রাণহীন। সেটা কি হবে? সেটা হবে ভাবহীন আর প্রাণহীন। আচ্ছা, এবার আমরা চলে যাব, 12 নম্বর করে ফেলেছি, 13 নম্বরে চলে যাব। দেখো 13 নম্বরে কি প্রশ্নটা আছে, দেখো, মারি আয়ের নামে দুর্পদ কি কি বার উপবাস করে, অর্থাৎ উপোস করে শব্দটা বলা আছে এখানে। কি কি বার সে উপোস করে থাকে বা উপবাস করে? কি কি বার? মঙ্গল আর শুক্রবার। কি বার? মঙ্গল আর শুক্র। বার দুটোকে ভালো করে মনে রাখবে, মঙ্গল শুক্র। মঙ্গল বৃহস্পতি, বুধ শুক্র, শনি মঙ্গল এইসব না, মঙ্গল আর শুক্র, বার দুটোকে ভালো করে মনে রেখো। তার সঙ্গে কবিতাটি বাংলায় ভাষান্তর করেন, অর্থাৎ তোমরা শব্দটা পেয়েছো তর্জমা শব্দ। তো এই তর্জমা বা ভাষান্তর শব্দ দুটো একই অর্থ, এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর কি করেন? তো তার সঙ্গে কবিতাটি কে করেন ভাষান্তর? শক্তি চট্টোপাধ্যায়। ধ্বনিবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়, ধ্বনিবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় অর্থাৎ আলোচনার মূল বিষয় কি? ধ্বনিবিজ্ঞানের আলোচনার মূল বিষয় কিন্তু সাহিত্য নয়, লিখিত ভাষা তো নয়। লিখিত ভাষা কিন্তু আলোচনার বিষয় নয়। কারণ যত মানুষ কথা বলে তত মানুষ কিন্তু লিখতে পারে না। পৃথিবীর বেশিরভাগ মানুষই কথা বলতে পারে, যারা মুখ বোবা সেই সমস্ত মানুষ ছাড়া বেশিরভাগ মানুষই কথা বলতে পারে, কিন্তু সমস্ত মানুষ কিন্তু যারা কথা বলে তারা কিন্তু লিখতে পারে না। তাহলে ভাষা বিজ্ঞান কি লিখিত ভাষার আলোচনা করবে? কখনোই না। তার মূল আলোচ্য বিষয় কি? মানুষের মুখের ভাষা, মানুষের মুখের ভাষা। অভিধান বিজ্ঞানের পথিকৃৎ হলেন, অভিধান বিজ্ঞান কে পথ দেখান? কে পথ দেখান? জাস্ক। আমাদের আগেই বলেছিলাম জাস্কের নিরুক্ত থেকে। জাস্কের কোন বইটা? নিরুক্ত। এই শব্দটা কিন্তু মনে রাখবে, বইটার নাম। তো অভিধান বিজ্ঞানের পথিকৃৎ হলেন কে? জাস্ক। নোয়াম চমস্কি ছিলেন, নোয়াম চমস্কি কে ছিলেন? মার্কিন ভাষাবিদ, তাই তো? মার্কিন ভাষাবিদ। আচ্ছা, তারপর র ধ্বনিটি হলো, র ধ্বনি কি রকম ধ্বনি? র উষ্ম ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, কম্পিত নাকি তাড়িত? উত্তর কি হয়ে যাবে? র হচ্ছে কম্পিত ধ্বনি। আমরা যখন র উচ্চারণ করি আমাদের জিহ্বা তখন কি হয়? কম্পিত হয়, তাই একে আমরা কি বলবো? কম্পিত ধ্বনি বলবো। ভাষার অর্থহীন এবং ক্ষুদ্রতম একক, ভাষার অর্থহীন এবং ক্ষুদ্রতম একক ভাষা কি হবে? বাগধ্বনি। অবিভাজ্য বিভাজ্য ধ্বনি তো নয়, বিভাজ্য ধ্বনি অবিভাজ্য ধ্বনি তো নয়, আম, ধ্বনিও নয়, কি হবে? বাগধ্বনি। এমনি ধ্বনি না, আমরা মুখের যে দেখো ধ্বনিটা হতো, যদি বাগধ্বনি না থাকতো তখন ধ্বনি হতো। কিন্তু ধ্বনি আসলে কি বলতো, ধ্বনির থেকেও বাগধ্বনি আরো পারফেক্ট। কেন? কারণ ধ্বনি বলতে আমরা যে কোনো শব্দকে বলতে পারি। এই ধ্বনি হচ্ছে, ধরো একটা বাঁশি বাজছে, সেটাও তো একটা ধ্বনি। কিন্তু বাগধ্বনি আমাদের গলা থেকে, যে আমাদের কণ্ঠ থেকে যে ধ্বনি নিঃসৃত হচ্ছে তাকে আমরা বাগধ্বনি বলবো। তাহলে এই বাগধ্বনি হচ্ছে ভাষার অর্থহীন এবং ক্ষুদ্রতম একক। বিভাজ্য ধ্বনি তো স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, অবিভাজ্য ধ্বনি তোমার রয়েছে যেগুলো, জ্যোতি, শ্বাস, এইসবগুলো। আচ্ছা, যাই হোক, যৌগিক স্বরধ্বনির উদাহরণ, যৌগিক স্বরধ্বনির উদাহরণ কি? উত্তর হয়ে যাবে ওই আর ও। এটা হচ্ছে যৌগিক স্বরধ্বনির উদাহরণ। কিভাবে বুঝবে? দেখো, যৌগিক স্বরধ্বনি শব্দটা দেখো, যৌগিক আবার সেটা স্বরধ্বনি। আমরা জানি স্বরধ্বনি কি হয়? স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে কখনো অন্য ধ্বনির সাহায্য লাগে না, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির সাহায্য লাগে না। কিন্তু ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে গেলে স্বরধ্বনির সাহায্য লাগে। তাহলে এখানে সেই স্বরধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য লাগে না, অথচ সে কি করে যৌগিক হচ্ছে? সে যৌগিক হলো কি? যৌগিক অর্থাৎ যাকে ভাঙা যায়। তো দেখো, দুটো এমন স্বরধ্বনি আছে যেগুলোকে ভাঙা যায়। এই দুটোকে ভাঙতে পারবে তুমি, ওই আর ও। ওইকে ভাঙলে কি হবে? ওই তুমি ভাঙো, কি হবে?
ও প্লাস হস্যই ওই। আবার ও কে ভাঙো, ও কি হবে? ও প্লাস হস্য ও, তাই তো? তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দুটো স্বরধ্বনি দেখতে পাচ্ছি। তাহলে ওইকে ভাঙলে ও প্লাস হস্যই, দুটো স্বরধ্বনি। তাই ভাঙলে একটা অন্য স্বরধ্বনি দুটো পাওয়া যাচ্ছে বলে একে আমরা কি বলবো? একে আমরা বলবো যৌগিক স্বরধ্বনি। তাহলে কোন দুটো যৌগিক স্বরধ্বনি? ওই আর ও। বোঝা গেল? পরের প্রশ্নে যাচ্ছি, দেখো 21 নম্বর প্রশ্ন। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, এটা মনে রাখবে তোমরা, রত্নাগার। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ রত্নাগার, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। শব্দার্থের রূপান্তর অন্য কি নামে পরিচিত? শব্দার্থের রূপান্তর, শব্দার্থের সংকোচ পড়েছো তোমরা, যেটা শব্দের অর্থটা সংকুচিত হয়। শব্দার্থের প্রসার, অর্থাৎ যেখানে শব্দটা যা অর্থ ছিল তার থেকে অনেক বেশি বোঝাচ্ছে। শব্দের উৎকর্ষ, শব্দের অপকর্ষ পড়েছ। এখানে শব্দার্থের রূপান্তর, অর্থাৎ এক রূপ থেকে অন্য রূপে চলে যাওয়া। যেমন কি? যেমন ধরো গবেষণা, গবেষণার অর্থ কি? আগে ছিল গরু খোঁজা, এখন হয়ে গেছে গবেষণা। গবেষণার অর্থটা কি? এখন তোমার চুলচেরা কোনো কিছু বিশ্লেষণ করা। হুম? তো সেই বিশ্লেষণ করাটাই হচ্ছে গবেষণা। আগে ছিল গরু খোঁজা, তাহলে দুটোর অর্থ কি এক রইল? এক রইল না। তো এই রকম যখন পরিবর্তন হবে তখন তাকে আমরা বলি রূপান্তর। সেই রূপান্তরের অর্থটা কি? শব্দের সংকোচ তো নয়, অর্থান্তর্ভুক্তি নয়, সমার্থকতাও নয়। তাহলে কি হয়ে যাবে? শব্দের অর্থ সংক্রম। অর্থ সংক্রমকে আমরা কি বলি? রূপান্তর। ঢপ কীর্তন, গানের ঢপ শব্দের অর্থ কি? সুষ্ঠু, শুদ্ধ, সুষ্ঠু, সম্পন্ন। শুদ্ধ, সুষ্ঠু, সম্পন্ন। তোমরা যখন ঢপ কীর্তন পড়বে, সাহিত্যের ইতিহাস, তোমাদের যে গানের ইতিহাস রয়েছে সেই গানের ইতিহাসে এখানে তোমরা প্রথম দিকেই এই শব্দটার অর্থটা পেয়ে যাবে। পরের কি রয়েছে দেখো, বাংলা সঙ্গীতের প্রাচীনতম নিদর্শন। দেখো, বাংলা সঙ্গীতের প্রাচীনতম নিদর্শন, তোমাদের গানের ইতিহাস পড়লে তোমরা প্রথমে দেখতে পাবে চর্যাপদের কথা রয়েছে, তাই তো? আমরা চর্যাপদ পদ বলছি, সেগুলো পদ আকারে লেখা সেগুলো। তো তাই তাদেরকে আমরা তো পদকর্তা বলে থাকি। লুইপা, কান্নপা, ভুসুকুপা, তোমরা ক্লাস 11-এ পড়েছো এগুলো, চর্যাপদ। তো বাংলা সাহিত্যের প্রথম গান হচ্ছে, যেহেতু প্রথম সাহিত্যই হচ্ছে চর্যাপদ বাংলা ভাষার, আর সেই সাহিত্য গানের আকারে লিপিবদ্ধ, তাই আমরা প্রথম গান কাকে ধরবো? চর্যাপদকেই ধরবো। চর্যাপদই হচ্ছে সব থেকে পুরনো। এগুলো তো চর্যাপদের পরে শ্রীকৃষ্ণ কীর্তন, শাক্তপদাবলী, বৈষ্ণব পদাবলী, এগুলো পরে। কিন্তু চর্যাপদ হচ্ছে সবার সব থেকে পুরনো, তাই প্রাচীনতম নিদর্শন যখন বলবে সেটা কি হয়ে যাবে? চর্যাপদ। আচ্ছা, তারপর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেন? কে প্রতিষ্ঠা করেন? মহেন্দ্রলাল সরকার। মহেন্দ্রলাল সরকার হয়ে যাবে। ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব, ভারতীয় ফুটবলের ইতিহাসে যে ব্যক্তির নামটা স্মরণীয় তিনি হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। দেখো, মিহির সেনও ফুটবলের নাম, পঙ্কজ রায়ও ফুটবলের নাম, তাই তো? তোমরা নামগুলো দেখলেই বুঝতে পারছো এনারা কিন্তু কেউ ক্রিকেট, কেউ সাঁতার, নানান ধরনের, কিন্তু ফুটবল বললে একজনই আছেন, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, যিনি একেবারে চিরস্মরণীয় ব্যক্তিত্ব ভারতের ফুটবলের ইতিহাসে। ঠিক আছে? বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? কোন খেলার সঙ্গে যুক্ত? হকি খেলার সঙ্গে যুক্ত। কোন খেলা? হকি। দেখো, তোমরা খেলার ইতিহাস যখন করবে, খেলার টার্ম গুলো যেগুলো রয়েছে, ধরো তোমরা যেমন জানো হিট উইকেট, হিট উইকেট শব্দটা তোমরা জানো সবাই। যারা ক্রিকেট খেলা দেখো বা ক্রিকেট খেলা বোঝো তারা সবাই জানো। ছেলেরা তো বিশেষ করে জানোই, মেয়েরাও অনেকেই জানো। কেউ ক্রিকেট খেলাকে কোনো মেয়েরা দেখে না যারা, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা। ধরো হিট উইকেট, হিট উইকেট শব্দটা কিসের সঙ্গে যুক্ত? ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। রান আউট ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। এরকম কোন শব্দগুলো কোন খেলার সঙ্গে যুক্ত? রেফারি, রেফারি আমরা ফুটবলের সঙ্গে যুক্ত জানি। হ্যাঁ, গোল, গোল শব্দটা আবার দুটো খেলার সঙ্গে যুক্ত, তাই তো? তো এই ধরনের যে শব্দগুলো, এই শব্দগুলো কোনটা কোনটার সঙ্গে যুক্ত সেটা একটু খেয়াল রেখো। আর কোনটাতে কোন পুরস্কার দেওয়া হয় বা কোন কাপ, সেটা কি কাপ, সেটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে। ধরো আমি তোমাদেরকে যদি বলি বর্ডার গাভাস্কার ট্রফি, এটা কোন খেলার সঙ্গে যুক্ত? তোমরা একটু কমেন্ট করে জানাও তো, যে বর্ডার গাভাস্কার ট্রফি এটা কোন খেলার সঙ্গে যুক্ত? এটা একটু কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে? আমি তাহলে বুঝতে পারবো তোমরা খেলা কতটা দেখো, ঠিক আছে? এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, এটা হয়ে গেল তাহলে কি? হকি। আচ্ছা, 27 নম্বর প্রশ্ন আমাদের আলোচনা হয়ে গেল। এবার আমরা 28 নম্বর প্রশ্ন দেখবো। দেখো কি আছে, আদরিণী সেই ড্যাশ বিশাল দেহখানি আম্রবনের ভিতরে পতিত রহিয়াছে। তোমরা সবাই জানো আদরিণীর সেই বিশাল নব জলধর বর্ণ শরীরটি, নব জলধর বর্ণ, অপশন বি হয়ে যাবে, আম্রবনের ভিতরে পতিত রহিয়াছে, মানে
আদরিণী মরে পড়ে আছে কোথায়? কোথায় পড়ে আছে? না সেই আমবাগানের ভেতরে। নব জলধর বর্ণ তার এই রঙের শরীরটা। নব জলধর বর্ণ। হুম? আগুনের ধর্ম আজও কি ভস্মের চরিত, তাই তো সবকিছুকে ভস্ম করে দেয়। তাহলে ভস্মের চরিত অপশন ডি। ড্যাশ পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। কোথায় পুষ্পক কোথায়? আকাশে। তাহলে আকাশে পুষ্পক আর সপ্তডিঙা কোথায় সাজে? সিন্ধু জলে। দামার বাড়ির দরজায় একটা কি চিৎকার জুড়েছিল বলতো? দামার বাড়ির দরজায় একটা কুকুর চিৎকার জুড়ে দিয়েছিল, তাই তো? তাহলে শেয়াল বিড়াল ছাগল, দেখো বিড়াল ছাগল তো নয়, বিড়াল থাকে না, ছাগলও নেই, কোটরাজে রয়েছে শিয়াল। শিয়ালটাও আবার পরিষ্কার করে শিয়াল বলা নেই, কি বলা আছে? শিয়াল শব্দটা কি বলা আছে? ফেউ বলা আছে, ফেউ। ফেউ অর্থাৎ শিয়াল। দেখো এখানে আমি তোমাদেরকে কেন বলছি এগুলো প্রত্যেকটা মন দিয়ে শুনবে, তোমরা শুধু স্কিপ করে করে অ্যান্সার গুলো দেখে নেবে না, তাহলে কিন্তু অনেক ক্ষতি। কিসের ক্ষতি? তোমাকে ধরো বললো ফেউ শব্দের অর্থ কি, তুমি ধরো জানো না, এটা শুনলে তো তোমার জানা হয়ে যাবে, একবার শুনলে কিন্তু তোমাদের মনে থেকে যাবে। হ্যাঁ, আমি জানি তোমরা অনেক বুদ্ধিমান, একবার শুনলেই মনে থাকবে। তো এই যে ফেউ শব্দের অর্থ কি শিয়াল, এটা কিন্তু এটা তুমি যদি স্কিপ করে শুধু অ্যান্সার গুলো দেখে নাও তাহলে কিন্তু শুনতে পাবে না। তাই মন দিয়ে অবশ্যই 20-25 মিনিটের তো একটা ভিডিও, তাই না? তো এটাকে তোমরা একটু মন দিয়ে শুনবে প্রত্যেকটাতে। আমি যখন আলোচনা করছি আলোচনাটা অবশ্যই শোনো যারা শুনছো। আচ্ছা তাহলে অপশন কি হয়ে যাবে? কুকুর। বাড়ির দরজার কাছে কে চিৎকার করেছিল? কুকুর চিৎকার করেছিল। সময়টা মোটেই সুবিধার না, সময়টা সুবিধার না। এখানে একটা শব্দ আছে আমার জন্য, দাঁড়াও শব্দটা কি? শব্দটা হচ্ছে রোসো। রোসো অর্থাৎ কি বলতো? রোসো অর্থাৎ অপেক্ষা করো, আমার জন্য অপেক্ষা করো। মান্য, মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা। স্বরধ্বনির সংখ্যা কতগুলো? মান্য স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি কতগুলো? 7টি মোট। ও, আ, হস্যই, হস্য, এ, ও আর এ, অয় যখন লাগার এ। তো 7টি। আর ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কতটি? 30টি মান্য। তাহলে এখানে কি হয়ে যাবে? 7 আর 30, অপশন খ অর্থাৎ বি অপশনটা হয়ে যাবে। কলম শব্দের আদি অর্থ, কলম শব্দের আদি অর্থ কি আর বর্তমান অর্থ কি? আদি অর্থ ছিল স্বর বা খাগ, আর বর্তমান অর্থ তো লেখনী। তাহলে অপশন কি হয়ে যাবে? অপশন হয়ে যাবে বি। লেখনী আগে ছিল, এখন স্বর খাগ, এটা তো নয়। লেখার দ্রব্য, লেখার বিষয়, লেখার ভাষা নয়। আগে ছিল স্বর বা খাগ, এখন কি হয়েছে? লেখনী। তারপরে চলে যাচ্ছি 35 নম্বর। আচ্ছা দেখ 35 নম্বরে কি? বামুনহাটের মেলা, বামুনহাটের মেলা বসে কোন সময়? চৈত্র সংক্রান্তি। এক হয়ে যাবে। রসগোল্লা, রসগোল্লা কি? রসগোল্লা হচ্ছে 2, অর্থাৎ 2 টাকার রসগোল্লা কিনবে বলেছিল, কিনেছিল, তাই তো? কল্যাণীর বিবাহ কত তারিখ? আচ্ছা 3, এটা 3 হবে। কল্যাণীর বিবাহ হচ্ছে 10 জ্যৈষ্ঠ। আর হচ্ছে হাতি বিক্রির টাকায় কল্যাণীর বিয়ের গয়না গড়া হবে বলা হয়েছিল, তাই তো? তাহলে এক হয়ে যাবে ডি, এক হয়ে যাবে ডি, এক ডি। আচ্ছা এটাতে এক ডি আছে। আচ্ছা 2 হয়ে যাবে 2, 2 হয়ে যাবে বি, 2 হয়ে যাবে বি, তাহলে এই অপশনটা 1 ডি 2, এখানে সি আছে। 3 হয়ে যাবে এ, 3 এ, 4 হয়ে যাবে সি, 4 সি। তাহলে আমাদের অপশন সি হবে সঠিক উত্তর। তারপর এটা দেখো, কারণ, কারণ এবং বিবৃতি এই দুটো দেখো পরস্পর সম্পর্ক নিরূপণ কি আছে? চলিত ভাষায় শিল্প নৈপুণ্য সম্ভব। চলিত ভাষায় কি বলেছে? শিল্প নৈপুণ্য সম্ভব। দেখো চলিত ভাষায় শিল্প নৈপুণ্য সম্ভব। শিল্প তো অবশ্যই নির্মাণ করা যায়, চলিত ভাষায় লেখা যায়, তাই না? কবিতা, গল্প আমরা তো চলিত ভাষাতেই এখন লিখি। মহামানবেরা এই ভাষায় সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। মহামানব যারা, যারা বড় মনীষী, তারা কি করেছেন? এই ভাষাতেই। এই ভাষা মানে কোন ভাষা? এই ভাষা মানে হচ্ছে চলিত ভাষা। কেউ সাধু ভাষায় জ্ঞান দেননি সাধারণ মানুষকে। আচ্ছা ধরো তুমি কাউকে একটা গরিব এলাকায় একটা ধরো তারা পড়াশোনা জানেন না, সেই রকম একটা জায়গায় তুমি গিয়ে তুমি ধরো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে গেছো বা বিডিও হয়ে গেছো, তুমি তুমি বিডিও হয়ে গেছো, সেখানে সেই গরিব মানুষজনকে যারা ভালো করে বাংলা কথা বলতে পারে না, ধরো একেবারে জঙ্গলের প্রান্তে থাকে, এইরকম লোকগুলোকে তুমি গিয়ে ইংরেজিতে যদি কথা বলো, ওরা তোমার কথা কেউ শুনবে? কেউ বুঝবেই না, শুনবেও না। তোমাকে কি করতে হবে? তোমাকে যতটা সম্ভব গ্রামীণ ভাষায় যদি তুমি কথা বলতে পারো, বাংলাটাও খুব কলকাতা ঘেঁষা বাংলা নয়, বাংলাটাও যদি একটু গ্রাম্য প্রকৃতির বাংলা বলতে পারো তুমি, তাহলে তারা তাদের সঙ্গে তোমাকে যোগসূত্র মানে তারা ভালোভাবে বুঝতে পারবে, তোমার সঙ্গে তারা কানেক্ট করতে পারবে। ঠিক আছে? তো সেই মহামানবরা সবসময় কি হয়েছে? সাধারণকে সাধারণের ভাষায় শিক্ষা দিয়ে গেছেন, তাই তারা তো মহান, তাই না?
তাহলে এটা কি হয়ে যাবে? দুটোই তো ঠিক। এটা ভুল, 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 দুটোই ঠিক, উভয়ই ঠিক এবং এর সঠিক কারণ। ঠিক আছে? আচ্ছা 36 হয়ে গেল, আর 4 টে প্রশ্ন আমাদের রয়েছে মাত্র। দেখে নাও 4 টা প্রশ্ন। কি আছে? 37 এখান থেকে। দেখো, কি বলা আছে 37 নম্বর প্রশ্নটা? একটা ডায়াগ্রাম তোমাদের দিয়েছে। দেখো, ডায়াগ্রামের ভিত্তিতে শূন্যস্থানের সঠিক বিকল্পটি। শূন্যস্থান বলতে কোনটা? এই যে জিজ্ঞাসা চিহ্নটা দিয়েছে, এখানটা তোমাকে কি করতে হবে? পূরণ করতে হবে। বিবাহের শোভাযাত্রা এবং দূর দূরান্তে গমনাগমন। দেখে নাও, ল্যাম্পপোস্ট পথের পাশে বৃক্ষকাণ্ডে প্রকাশ্য স্থানে 10, 15, 25, 15, 20 টাকার বেশি আয় হলো না, ভাড়া প্রতি রোজ 3 টাকা, খোরাকি 1 টাকা, একুনে 4 টাকা। এটা কিসের জন্য? হাতি ভাড়ার বিজ্ঞাপনে সবগুলো। হস্তি ক্রয়ের বিজ্ঞাপন, হস্তি বিক্রয়ের বিজ্ঞাপন, হস্তি নিয়োগের বিজ্ঞাপন, না হস্তি ভাড়ার বিজ্ঞাপন? হাতি ভাড়ার বিজ্ঞাপন। সবাই যখন জয়রাম মুক্তারকে বলেছিল যে আপনি বিক্রি না করবেন, ভাড়া দিয়ে দিন হাতিটা, হাতিটা ভাড়া দিলে তার তো কিছুটা খরচ উঠে আসবে, তখন তিনি কি করেছিলেন? তিনি একটা আম একটা বিজ্ঞাপন দিয়েছিলেন। বিজ্ঞাপনে কি ছিল? বিজ্ঞাপনে এগুলো লেখা ছিল সব। যে বিবাহের শোভাযাত্রা বা দূর দূরান্তে গমনাগমনের জন্য হাতি ভাড়া দেওয়া হবে। সেই সেগুলো সব কোথায়? আচ্ছা, তারপর বলা হলো যে হাতি ভাড়া কত বলা হলো? প্রতিদিন ৩ টাকা রোজ, খোরাকি ১ টাকা, মোট ৪ টাকা। আর সেই যে বিজ্ঞাপনটা সেটা কোথায় লাগিয়ে দেওয়া হলো? ল্যাম্পপোস্টে, পথের পাশে, বৃক্ষকাণ্ডে, প্রকাশ্য স্থানে লাগিয়ে দেওয়া হলো। আর তাতে ১৫-২০ টাকার বেশি মাসে আয় হলো না। এটা তাহলে হাতি ভাড়ার বিজ্ঞাপন। তারপর কি? তারপর এখানে ক্রম অনুযায়ী তোমাকে সাজাতে বলা হয়েছে। দেখো ক্রম অনুযায়ী কি? রক্তে আমি রাজপুত্র কিছুই ছিল না, দুয়ারানি দিলেন সাজিয়ে দিগ্বিজয় যেতে হবে। তোমরা পরিষ্কার করে বুঝতে পারছো? প্রথম হচ্ছে রক্তে আমি রাজপুত্র, এটা প্রথম। তারপরে কি বলা আছে? রক্তে আমি রাজপুত্র, হলেনি বা দুঃখিনী জননী। এখানে হলেনি বা দুঃখিনী জননী নেই। তারপরের লাইনে আছে দিগ্বিজয়ে যেতে হবে। তাহলে এটা যদি ১ হয়, এটা হয়ে যাবে ২। দিগ্বিজয়ে যেতে হবে। দুয়োরানি দিলেন সাজিয়ে, এটা হয়ে যাবে ৩। তারপরে কি আছে? তারপরে আছে টুনির তোমার যা কিছু অস্ত্রগুলোর কথা বলা আছে, সেই অস্ত্রগুলো কিছুই ছিল না। তাহলে কি হবে? কিছুই ছিল না ৪ নম্বরে। তাহলে ১, ২, ৩, ৪ কি হবে? প্রথমে হবে এটা, তাহলে এখানে আছে আবার এখানে আছে। আচ্ছা, ১ এর পর ২ কোনটা হবে? ২ হবে ৪, ২, ৪। তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে? ৩৯ নম্বর আর ৪০, আর দুটো দেখে নাও। কি আছে? সত্য মিথ্যা বলেছে। দেখো, কাপড়-চোপড় যা পরবে সঙ্গে নিতে হবে। তার কবিতায় এটা ঠিক কথা। সঙ্গে নিতে হবে, সত্য মিথ্যা বলেছে। শুধু কার্নেশন ফুল সংগ্রহ করতে হবে। এই লাইনটা কি ঠিক? এই লাইনটা ঠিক নয়। বলেছে শুধু কার্নেশন ফুল সংগ্রহ করতে হবে না, বলেছে না। না বলা আছে। বলেছে শুধু কার্নেশন ফুল সংগ্রহ করতে হবে না। কার্নেশন ফুল সংগ্রহের জন্য না। কেবল মধু তালাশ করতে হবে এই সময়। এটাও ভুল। কেন? বলা আছে কেবল মধু তালাশের সময় নয় এটা। সময় না। বাধা যতই উঁচু করুক আমরা জুঝবই, এটা ঠিক। দেখো পুরো কবিতাতে দুটো না শব্দ ব্যবহার করা হয়েছে। দুবার। একবার নি বলা হয়েছে আর দুবার না বলা হয়েছে। না শব্দটা এই দুটো লাইনের পরেই ব্যবহার করা হয়েছে। শুধু কার্নেশন ফুল সংগ্রহ করতে হবে এটা, আর হচ্ছে শুধু কেবল মধু তালাশের জন্য এই সময়। এই দুটো সব বাক্যের শেষে না শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে সত্য মিথ্যা মিথ্যা সত্য। সত্য মিথ্যা মিথ্যা সত্য। অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। ৪০ নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। বিবৃতি দিয়েছে। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটের একটি বড় মেলা হয়। চৈত্র সংক্রান্তিতে অবশ্যই হয় মেলা একটা। হুম। এরপর ২ মাস মাত্র মুখোপাধ্যায় মশাই জীবিত ছিলেন। এটাও ঠিক। মানে ওই যে বিক্রি হয়ে গেল, আদরিণী যখন মারা গেল, আদরিণী মারা যাওয়ার পর মাত্র ২ মাস জয়রাম মুক্তার বেঁচে ছিলেন। দুটোই ঠিক। কিন্তু দুটোর সঙ্গে সম্পর্ক নেই। কি বলেছে? পরস্পর বিরোধী। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই তো পরস্পর মানে সম্পর্কহীন। বিরোধী তো না, সম্পর্ক নেই। বিবৃতি ও এর সঠিক কারণ না, না, এটা তো কখনো কারণই নয়। বামুনহাটে মেলা হয় তার জন্য সে কি মারা গেল? সেটা তো কারণ নয়। বিবৃতি ১ সত্য, বিবৃতি ২ মিথ্যা। দুটোই সত্য, কোনটা মিথ্যা নয়। বিবৃতি ১ ও ২ উভয়ই সত্য কিন্তু পরস্পর সম্পর্কহীন। দুটোই সত্য কিন্তু একটার সঙ্গে আরেকটার সম্পর্ক নেই। তাহলে অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। তো এই ছিল আজকে ৪০ টি প্রশ্নের আলোচনা। ভিডিও কেমন লাগছে? এই প্রশ্নের আলোচনাগুলো তোমাদের কতটা উপকার হচ্ছে? সেটা একটু কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করে জানালে তবেই আমরা উৎসাহিত হই এবং তোমাদের জন্য নতুন, নতুন আরো ভিডিও নিয়ে আসতে আমাদের সাহায্য করে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই। দেখা হচ্ছে পরের ক্লাসে। আজ এতদূর।